নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো থাকবেন। দেখুন, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু সচেতন করা। এই যে আজকের যে বিষয়, দেখবেন যে অনেক মানুষ, অনেক জাতক জাতিকা বলতে পারেন, তাদের বিবাহের যোগগুলো এসেও বিবাহ হচ্ছে না, বিবাহ কেটে যাচ্ছে, বা বিবাহের জায়গা তারপর একটা ফাইনাল জায়গায় এসেও বিবাহটা হলো না, লাস্টে গিয়ে আটকে গেল। কেন হচ্ছে? এবং আপনার ক্ষেত্রে বা যার এই ধরনের সমস্যা হচ্ছে তাকে দেখেছেন তার আদৌ বিবাহ যোগ নেই, বা তার ক্ষেত্রে হয়তো বিবাহ আর হবেই না কোনো দিনের জন্য, সে চিরকুমার বা সে চিরকুমারই থাকবে। কিছু কিছু কানেকশন থাকলে পরে এই সকল জাতক জাতিকারা তাদের বিবাহ হয় না, তারা দেখবেন যে আজীবন অবিবাহিতই থেকে যায়, এবং যেটাকে বলা হয় চিরকুমার বা চিরকুমারী যোগ। আপনার ক্ষেত্রে সেই ধরনের সমস্যা বা সেই ধরনের কিছু আছে কি না একবার দেখে নেবেন, কারণ আপনার ক্ষেত্রে বিবাহের যোগগুলো এসেও বিবাহ হচ্ছে না। আর না হলে জানবেন কোনো না কোনো সমস্যা হয়ে আছে, যে সমস্যার কারণে আপনার বিবাহের জায়গাটা যোগাযোগ হয়েও লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। আমি বলবো, আপনি শুধু গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী বলবো না, আপনি আপনার হাতের রেখা দেখলেও বুঝতে পারবেন যে আপনার আদৌ বিবাহ হবে কি না। অর্থাৎ আপনি চিরকুমার বা চিরকুমারী থাকবেন কিনা, না আপনার বিবাহ হবে, সেটা আপনি আপনার হাতের রেখা দেখলেও বুঝতে পারবেন। কিন্তু অবশ্যই বলবো, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছকের কানেকশন রয়েছে। সেই জন্মছকের কিছু কিছু কানেকশন সেটা আমাদের বিবাহের জায়গাগুলোকে ইন্ডিকেশন করে। যেমন আমাদের জন্মছকের সপ্তম ভাব আপনার লাইফ পার্টনারকে ইন্ডিকেশন করে। আপনার লাইফ পার্টনার কেমন হবে, আপনার লাইফ পার্টনারের তার কর্মক্ষেত্র কেমন হবে, সেটার থেকে ক্যালকুলেশন হয়। এবং আপনার সপ্তম ভাব যদি পীড়িত হয় তাহলে সমস্যা হয়, এবং কোন ক্ষেত্রে বিবাহের যোগাযোগ বা বিবাহই হবে না আপনার, সেটাও ওই সপ্তম ভাব বলে দেবে আপনার, যে আদৌ আপনার বিবাহ যোগ নেই, বিবাহ হবে না, আপনি আপনি অবিবাহিতই থাকবেন। কেমন প্রথম অবস্থা দেখুন, এখানে ভাবগত আমি যেমন 12টা ভাব বললাম, 27টা নক্ষত্র বললাম, 9টা গ্রহ বললাম। প্রথম অবস্থায় ভাবগত কানেকশান নিয়ে একটু বলি, তারপরে গ্রহগত কানেকশান বলবো। ভাবগত কানেকশান বলছে, সপ্তমপতি যদি দুর্বল হয়ে যায় এবং শনি যদি কোনো পাপক গ্রহ দ্বারা দিষ্ট হয় আপনার জন্মছকে, এগুলো খুব ভাইটাল এবং ক্রিটিক্যাল জায়গা। অর্থাৎ আপনার সপ্তমপতি বা সপ্তমপতি যদি দুর্বল হয় এবং শনি যদি পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, বা সে যদি অষ্টম ভাব বা দেখালো দ্বাদশ ভাব বা ষষ্ঠ ভাবের কোনো কানেকশন পেয়ে যায়, যেটা দুস্থান পাপক গ্রহ, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার কিন্তু এই চিরকুমার যোগ তৈরি হয়, অর্থাৎ তার বিবাহ হয় না। চেষ্টা করছেন, দেখছেন, কোনো আদৌ বিবাহ হচ্ছে না। তাহলে এই একটা ভাবগত কানেকশন বললাম। আর কি আছে? এখনও ভাবগত কানেকশন রয়েছে কি না, বলছে রাহু সপ্তমে অবস্থান যদি করে এবং সেখানে যদি কোনো পাপক গ্রহ সেটাকে দৃষ্টি দিয়ে দেয়, যেমন শনির দৃষ্টি রয়েছে, সেই সপ্তম ভাবের ওপর শনির দৃষ্টি রয়েছে আর সপ্তমে রাহু অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হতে চাইবে না, জেনে রাখুন। সেক্ষেত্রে বিবাহ হতে চাইবে না। আবার বলছে সপ্তম, অর্থাৎ সপ্তমপতি বা সপ্তমপতি দৃষ্টি না থাকলে, অর্থাৎ আপনার সপ্তম ভাবে যদি সপ্তমপতি অনেক সময় নাও থাকতে পারে, আপনার সপ্তম ভাবে যে সপ্তমপতি থাকবে তা তো কোনো কথা নেই। আপনার জন্ম নক্ষত্র, এই জন্য বলা হয় টাইমটা ভীষণ পারফেক্ট হওয়া চাই, বা টাইম না হলেও এখন কিন্তু যে বিচারগুলো রয়েছে, যে পদ্ধতিগুলো চলে এসছে, খুব উন্নত মানের পদ্ধতি, সেগুলো দেখেও কিন্তু আপনার বিচার বিশ্লেষণ করে দেওয়া যায়। তা আপনার হাতের রেখা অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই যাদের ক্ষেত্রে দেখবেন যে হয়তো জন্মছক বা জন্ম তারিখ জানা নেই, কারণ বিগত 70 দশকেতে আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের তো ক্ষেত্রে অনেকের ডেট অফ বার্থ জানা আছে তো টাইম জানা নেই, টাইম জানা আছে তো ডেট অফ বার্থ জানা নেই। তা তাদের কি বিচার হবে না? অবশ্যই হবে। তার জন্য অনেক পদ্ধতিগত জায়গা রয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্র একটা ভাস্ট সাবজেক্ট। সেই জন্য মাথায় রাখবেন যে আপনার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
তার নির্দিষ্ট পদ্ধতিগত জায়গাগুলো দেখে বিচার করে দেওয়া যায়। তাই সপ্তমপতি সপ্তমে যদি অবস্থান না করে, বা সপ্তমপতি এমন কোনো ভাবে গিয়ে অবস্থান করলো যেখানে সপ্তমের কোনো দৃষ্টি বা সপ্তম ভাবের সঙ্গে কোনো তার কানেকশানই পাচ্ছে না, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার চিরকুমার যোগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ তার বিবাহ হবে না, বিবাহ হতে লাস্টে গিয়ে আটকে যাবে। আর অনেক সময় বলছে, অনেক সময় সপ্তমপতির সঙ্গে যদি বুধ বা মঙ্গল সহ অবস্থান করে এবং সেটা যদি দুস্থানে গিয়ে কানেকশন পায়, তাহলে সেই সকল জাতক জাতিকার বিবাহ হতে চায় না। তাহলে এই কানেকশানগুলো থাকলে আপনার ক্ষেত্রে এই সমস্যা হবে। এবং লগ্ন, চন্দ্র এবং শুক্র, এই তিনটি কানেকশান থেকে, মানে লগ্নের থেকে একবার বিচার করতে হবে, চন্দ্রের থেকে একবার বিচার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের থেকে বিচার করতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের থেকে বিচার করতে হবে কি না তাদের সপ্তম ভাবটা কি আছে, পীড়িত হয়ে আছে কিনা, এবং তাদের সেই কানেকশান অনুযায়ী সেখানে কোনো দৃষ্টি রয়েছে কিনা তাদের। তাহলে এই জায়গাগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের বিবাহের যোগ আসবে না এবং বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে যাবে। তাহলে এইগুলো বলা হয় কি না চিরকুমার যোগ। এটা ভাবগত কানেকশান বললাম। এবার বলবো গ্রহগত কানেকশান। গ্রহগত কানেকশান কি আছে তার আগে বলবো, আপনার হাতের রেখা দেখুন। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই বলবো ডান হাত, মেয়েরা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি নিজে কেরিয়ার একটা জায়গা নিয়ে এসছেন, কোনো কর্মে নিযুক্ত আছেন, আপনার ক্ষেত্রেও ডান হাত দেখুন এবং বাঁ হাতের সঙ্গেও মেলাতে পারেন। কি করবেন না, ঠিক লিটিল ফিঙ্গার, এই হচ্ছে এটা লিটিল ফিঙ্গার, এর ঠিক নিচের যে পোর্শনটা রয়েছে তার পরেই দেখবেন একটা আরেকটা মোটা রেখা আছে, ওই মোটা রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। এবং ওই হৃদয় রেখা আর লিটিল ফিঙ্গারের যেখানে সমাপ্তি হচ্ছে, মানে যেখানে এই গোড়াটা, এই মাঝের যে গ্যাপটা রয়েছে, মাঝের যে জায়গাটা রয়েছে, ওই জায়গার থেকে দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম 2, 3, 4, কারোর 7, 8টা রেখা তৈরি হয়ে গেছে, বা কারোর ক্ষেত্রে দেখা গেলো একটাই রেখা আছে, মোটা করে রেখা। তাহলে সেই রেখাগুলো বিবাহ রেখা বলা হয়, কারণ ওই গ্যাপের থেকে, অর্থাৎ ওই হৃদয় রেখার থেকে লিটিল ফিঙ্গার যেখান থেকে শুরু হচ্ছে ওপর দিকে যাচ্ছে ওই পর্যন্ত যে কটা রেখা থাকবে সেগুলো বিবাহ রেখা বলা হয়, বা আপনার ক্ষেত্রে আপনি জীবনে কতবার প্রেমে পড়েছেন তার রেখা বলা হয়। সবটা যে বিবাহ রেখা হবে না, কারণ এক একজনের 7-8টা থাকে, মানে 7-8টা কি বিবাহ তা না, হয়তো আপনি মনটাকে আদান প্রদান করেছিলেন কারোর সঙ্গে, সেই রেখাগুলো তৈরি হয়েছে। হয়তো সেক্ষেত্রে আপনি হয়তো মন থেকে তাকে পছন্দ করেছিলেন বা ভালোবাসতেন, সে হয়তো নাও বাসতে পারে, কিন্তু আপনার মনটাকে কিন্তু সেখানে খণ্ডন হয়েছে, তাহলে সেই জন্য ওইখানে একটা রেখা তৈরি হয়ে গেছে। তাহলে এই হচ্ছে রেখা, এগুলো বিবাহ বা এগুলো বললাম ওই যে প্রেমের রেখা বলা হয়। এবং ওর মধ্যে যেগুলো মোটা একটা রেখা থাকবে দেখবেন সেটা হচ্ছে বিবাহ রেখা। সেই বিবাহ রেখাটা যদি সঠিকভাবে থাকে, কোনো তার মাথার থেকে যদি কোনো কাটা না থাকে কোনো রেখা, মানে দেখা গেলো এখানে সূক্ষ্ম সূক্ষ্ম এরকম রেখা হয়েছে, আবার এখান দিয়ে কেটে দিয়ে চলে গেছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার বিবাহ হবে না, অর্থাৎ ওই চিরকুমার যোগ তৈরি হয়ে যাবে। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো 1-2 বিবাহ রেখা হয়েছে এবং ওই রেখাটা ওই লিটিল ফিঙ্গার, মানে এই আঙুলটার দিকে চলে গেছে, ওপরের দিকে উঠে গেছে, এরা চিরকুমারী হয় বা চিরকুমার হয়, এদের বিবাহ হতে চায় না, দেখবেন যে লাস্টে গিয়ে আটকে যায়, এবং এরা একটু ঘুরতে আমোদ করতে পছন্দ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে এদের সঙ্গে যদি শনির কানেকশন হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা কিন্তু সন্ন্যাস ধর্ম নিয়ে নেয়। দেখবেন যে মঠ, বিভিন্ন আশ্রম যারা বসবাস করে, সন্ন্যাস নিয়ে নিয়েছে বা সাধু সন্ন্যাস কিন্তু হয়ে গেছে, তাদের বিবাহ তারা করেইনি, তাদের দেখবে হাতের রেখায় ঠিক ঊর্ধ্বগামী, অর্থাৎ বৃহস্পতি, অর্থাৎ বিবাহ রেখাটা ঊর্ধ্বগামী হয়ে গেছে। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, দেখবেন যে এই যে রেখাটা এখান থেকে তৈরি হয়ে ঊর্ধ্বগামী হয়েছে, সেই জন্য বিবাহ হচ্ছে না, আপনার ক্ষেত্রে চিরকুমার যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো হাতের রেখার থেকেও আপনি বুঝতে পারলেন। এইবার বলবো গ্রহগত কানেকশান। কখন একটা জাতক জাতিকা সে বিবাহ করতেই ভয় পায়, এরকম অনেক বর্তমান সমাজ ব্যবস্থায়, বিশেষ করে
দেখবেন যে ছেলেদের মধ্যে এই সম্ভাবনাটা ভীষণভাবে তৈরি হচ্ছে যে তারা বিবাহ করতেই চাইছে না, বা বিবাহ করতে একটা তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে। বাবা মা যথেষ্ট উদ্যোগের সঙ্গে বিবাহ পাত্রী দেখছে, কিন্তু সেই বিবাহ করতে চাইছে না। কি কারণ? কারণ এখানে অবশ্যই রয়েছে। কারণ প্রথম অবস্থায় প্রথম যে কারণ রয়েছে, যদি দুর্বল শুক্র অবস্থান করে ছেলেদের ক্ষেত্রে, অর্থাৎ শুক্র কখন দুর্বল হয়? যদি তার জন্মছকের কন্যা রাশিতে এসে শুক্রটা অবস্থান করে যদি নিজ ভঙ্গ না হয়, তাহলে সেই জাতক জাতিকা দেখবেন বিবাহ করতে চাইবে না। বা কোনো কারণে যদি ওই অর্থাৎ শুক্রের সঙ্গে যদি কোনো রবি কানেক্টেড হয়ে গিয়ে যদি দারিদ্র যোগ তৈরি করে, বা শুক্রটাকে কম্বাস্ট করে দেয় একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে, 7 ডিগ্রির মধ্যে যদি চলে আসে, তাহলে সেটাকে বলা হয় কনজাংশন কানেকশান। তাই সেই কনজাংশনে যদি চলে আসে, তাহলে সেই সকল জাতক জাতিকা বিবাহ করতে চায় না, ভয় পায়। কারণ শুক্র যাদের কম্বাস থাকে তাদের ক্ষেত্রে কি না, কয়েকটা জিনিস শুক্র থেকে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা আপনার ক্ষেত্রে এই জায়গাগুলোকে ইন্ডিকেশন করে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কি কামনা, বাসনা, এই জায়গাগুলো কিন্তু শুক্র দেয়। তাহলে এই জায়গাগুলো ড্যামেজ করে দেয় আপনার লাইফে, এবং তার কারণে বৈবাহিক জীবনে দাম্পত্য সুখ প্রাপ্তির ক্ষেত্রে বাধা হওয়ার কারণে আপনি বিবাহ করতে চাইবেন না, এবং সেক্ষেত্রে বিবাহ করলে আপনি জানেন সেক্ষেত্রে কোনো তৃতীয় সঙ্গ সেখানে তৈরি হয়ে যাবে। তাহলে এই যে কানেকশানগুলো বললাম, সেটার কারণে ছেলেদের ক্ষেত্রে বিবাহের তারা কিন্তু চায় না, শুক্র যদি কম্বাস্ট হয়ে যায়, বা শুক্র দেখা গেল কোনো কারণে ওই মঙ্গল অর্থাৎ দুর্বল শুক্র মঙ্গলের সঙ্গে সপ্তমে গিয়ে অবস্থান করলে, সেক্ষেত্রে জানেন যে তার কিন্তু এই জিনিসটাই হয়, অর্থাৎ যেটা বললাম তৃতীয় ব্যক্তির কিন্তু সেখানে এন্ট্রি নিয়ে নেয়। অর্থাৎ সপ্তমভাবে নিচস্থ শুক্র বা দেখা গেল কম্বাস্ট শুক্র অবস্থান করছে, এবং সেখানে মঙ্গলের কানেকশন পেয়ে গেছে। আপনার সপ্তম ভাব, আপনার সপ্তম ভাব বলতে আপনার লাইফ পার্টনার, এবং সেই জায়গাগুলো ডিস্টার্ব করবে এবং এইগুলো সমস্যা তৈরি করে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি আছে, চিরকুমার থাকতেই চায় এরা, বিবাহ করতেই চায় না। কি না, যাদের ক্ষেত্রে কি না ব্যভিচারী দোষ রয়েছে, ভালো করে মাথায় রাখুন এগুলো, ব্যভিচারী দোষ যাদের ক্ষেত্রে রয়েছে, তারা কিন্তু তাদের চলাফেরা, আচার বিচার, তারপরে লাইফস্টাইল যা বলবেন, তারা কিন্তু এই ব্যভিচারীর জায়গা থেকে তারা এইভাবে লাইফ কিন্তু লিড করে, এবং এরা বিশেষ করে স্বাধীনভাবে থাকতে চায়, এবং এই বিষয়টাকে বেশি উৎসাহের সঙ্গে স্বাধীনভাবে চলতে পছন্দ করে। তাহলে তার কারণে এদের বিবাহ, বা তাদের কারণে এইগুলো এরা বিবাহ করতে চায় না। এরা প্রচুর অর্থ রোজগার করে আর বেহিসাবি খরচ করে, এবং একাধিক সঙ্গ, অর্থাৎ যদি ছেলে হয় বলা হয় এরা অপোজিট সেক্সের সঙ্গে বেশি এরা অ্যাটাচ হয়ে যায়, এবং তার কারণে প্রচুর অর্থ এরা ওড়ায়, এবং এদের লাইফস্টাইলটাকে খুব উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ এদের মধ্যে দেখবেন যে যে খাবারটা একটু কম দাম, মানে খাবারের কোয়ালিটি এক, কিন্তু মূল্য তুলনামূলক দেখা গেল একটা জায়গায় অনেক বেশি আর একটা জায়গায় তার তুলনায় কম, ও কিন্তু চেষ্টা করবে ওই বেশি দামের মূল্য দিয়ে সেই খাবারটা কোয়ালিটি এক সেটাই নিতে। তার মানে এদের লাইফস্টাইলটাকে এই জায়গায় নিয়ে যায়, এবং এরা প্রচুর প্রচুর অর্থ নষ্ট করে এই বেহিসাবি চলাফেরার কারণে, এবং এরা এই স্বাধীনভাবেই চলতে চায়, কোনো মানে বলবো বন্ডিংয়ের মধ্যে এরা থাকতে পছন্দ করে না, এবং তার কারণে এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় চিরকুমার যোগ তৈরি হয়ে যায়, বা এরা এইভাবে কানেকশান পেলে এইরকম চলতেই পছন্দ করে। আর কি আছে, অবশ্যই আর অনেক ক্ষেত্রে দেখবেন যে জন্মছকের সপ্তমভাবে যদি শনি পীড়িত অবস্থায় থাকে, শনি যদি পীড়িত অবস্থায় কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিয়ে থাকে, এবং এই শনির কার্যকারী ক্ষমতা যদি লোপ পেয়ে যায়, দেখা গেল সে রেট্রোগেট হয়ে আছে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার বিবাহ হতে চায় না। তাহলে এই জায়গাগুলো আমি বললাম, কানেকশানগুলো বললাম। আপনার ক্ষেত্রে কি হবে না হবে সেটার কিন্তু বিচার্য বিষয়, মাথায় রাখুন।
আপনার ক্ষেত্রে এই কানেকশানের পরিপ্রেক্ষিতে যদি জায়গাটা হয় বিবাহ, দেখবেন যে আর কি কারণে চিরকুমারী যোগ বা চিরকুমার যোগ, আর দুটো সিমটম আপনারা বাড়ির থেকে বুঝতে পারবেন। কারণ এটাকে আমরা একটা যেমন বললাম জ্যোতিষশাস্ত্র মতে, আর একটা দেখলাম অর্থাৎ সেটা হাতের রেখা, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান, আরেকটা বাস্তুগত কানেকশানের কারণে আপনার ক্ষেত্রে বিবাহ হতে চাইবে না। কি না, আপনি যদি বা আপনার ক্ষেত্রে যে সন্তানের বিবাহ দেবেন বলে ভাবছেন সে যদি ঈশান কোণে, ভালো করে মাথায় রাখুন, ঈশান কোণে সে যদি বসবাস করে, ঈশান কোণে নাম নির্দিষ্ট করে তার রুম দিয়ে দিয়েছেন, সে সেখানে পড়াশোনা করে, সে সেখানে থাকে, সে রাত্রবাস করে সেইখানে, তাহলে সেই জাতকের বিবাহ হবে না। একদম লিখে নেন, বিবাহ হতে চাইবে না। এটা একটা যোগ, মানে এটা ওই চিরকুমার যোগ না, কিন্তু তার বিবাহের বাধা হচ্ছে। মানে চিরকুমার যোগ যে কয়েকটা পয়েন্ট বললাম, আর বিবাহ হতেই চাইছে না, বিবাহের বাধা হচ্ছে, যেগুলো এখন বলছি, বিবাহ হতে চাইবে না এদের। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার বাস্তুতে যদি শুক্র অর্থাৎ আপনার অর্থাৎ অগ্নিকোণ যদি পীড়িত হয়ে যায়, তাহলে দেখবেন যে হয় বিবাহ হচ্ছে না, নাই বিবাহ হয়ে গেলে সন্তান আসছে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এবং তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নিতে হবে। সঠিক প্রতিকার প্রতিবিধান, তার ক্ষেত্রে কোন জায়গায় সমস্যা, কি সমস্যা, এই সমস্যার কারণে কি কি হতে পারে, সেইগুলো বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার প্রতিবিধান দিলে সেখান থেকে সেই জাতক জাতিকা বেরিয়ে আসবে এবং অবশ্যই তার বিবাহের যোগ থাকলে বিবাহ অবশ্যই হবে। এবং দেখবেন যে অনেক বাড়িতে আমরা বিড়াল পুষি, যে বাড়িতে দেখবেন একাধিক বিড়াল পোষে সেই বাড়িতে তার জাতক সেই বাড়ির সন্তানের বিবাহ হতে চায় না। ভালো করে বিচার করে দেখবেন, যাদের ক্ষেত্রে বিবাহ হতে চায়নি বা বিবাহ হয়নি, আলটিমেটলি বিবাহই হয়নি, তার আজীবন সেইভাবেই থেকে গেছে, তাহলে তার বাড়িতে কোনো বিড়ালের কোনো অবস্থান আছে, বিড়াল আছে, তাহলে দেখবেন এই জায়গাগুলো থাকলে এই সমস্যাগুলো তৈরি হয়। এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান কী আছে অবশ্যই আমি বলবো, কারণ বিবাহ অনেক এটা খুব ভাইটাল একটা বিষয় এবং সেখানে দুটো পরিবারের মিলন, তার সঙ্গে সঙ্গে দুটো কিন্তু জীবনেরও কিন্তু মিলন। তাই বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, যার জন্য অনেক সময় শত্রুর দ্বারা, মানে চিরকুমার যোগগুলো কিন্তু বলা হয়ে গেছে, এরপরে যে বাধা তৈরি হচ্ছে, চিরকুমার যোগ নেই কিন্তু বিবাহ হচ্ছে না, বাধা তৈরি হচ্ছে, তার মানে তার ক্ষেত্রে কেউ শত্রুতা করে বিবাহটাকে বন্ধন করে রেখেছে এবং তার কারণে বিবাহ তার হতে দিচ্ছে না, শত্রুতার কারণে। তাহলে তার সঠিকভাবে তার সেই খণ্ডন করতে হবে, তার সেই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। কোনো ক্ষেত্রে দেখা গেলো যে জাতকের যে বুধ গ্রহটা অর্থাৎ সপ্তমপতি, সেই বুধ সেই এমনভাবে কানেকশান পেয়ে গেছে, সেটা রাহুর সঙ্গে কানেকশান হয়ে গেছে এবং অষ্টম ভাব বা দ্বাদশে কি কানেকশান পেয়েছে, তাহলে সেই জাতক জাতিকার বিবাহ হতে চাইছে না, বিবাহ হতে চাইছে না, আটকে যাচ্ছে। আবার কখনো কখনো দেখা গেলো যে একটা জাতক জাতিকা অন্য কোনো সম্পর্কে যুক্ত রয়েছে, সেটা পরিবারের কাউকে বলতে পারছে না এবং সেখানে সেই জন্য তার পরিবারের গার্জিয়ান তাদের মতামত নিয়ে সেই বিবাহ করতে পারছে না, এখানে একটা বাধা তৈরি হয়ে আছে। তাহলে এই যে বাধা, এই যে সমস্যা, তার প্রতিকার প্রতিবিধানের যোগগুলো রয়েছে। আমি বারবার বলি, সঠিক যোগে সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার সেখান থেকে বেরিয়ে আসতে পারে। যেমন আগামী যে তিথি মৌনী অমাবস্যা এবং তার সঙ্গে সঙ্গে রটন্তী কালী পূজা বলা হয়, এবং ওই দিন হচ্ছে বগলা মায়ের আবির্ভাব তিথি এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথি, যিনি দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী এবং অষ্টম দেবী। তাই অষ্টম দেবী বগলা মা এবং ষষ্ঠ দেবী হচ্ছেন ছিন্নমস্তা, তার আবির্ভাব তিথি এবং এই যে সংলগ্ন চতুর্দশী এবং পূর্ণিমার যে সংলগ্ন নির্দিষ্ট যে ক্ষণ, খুব গুরুত্বপূর্ণ ক্ষণ, যেটা 28 তারিখে পাবেন আপনি, 28 তারিখ সন্ধ্যাবেলায় পাবেন এটা, অর্থাৎ 28 তারিখটা রয়েছে এবং 28 তারিখ দিনের বেলা এবং রাত্রে, এই যে সন্ধ্যার যে টাইমটা রয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ সময়, সেইগুলো তার প্রতিকার প্রতিবিধান হয়। এবং এই প্রতিকার প্রতিবিধান করলে আপনাদের জাতের ক্ষেত্রে এই সমস্যা হয়ে আছে, যেটা দেখা গেলো বিবাহ হওয়ার যোগ রয়েছে কিন্তু আলটিমেটলি বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে,
লাস্টে কি কোথাও না কোথাও বাধা বিপত্তি হচ্ছে, তাহলে সেগুলোর সমাধান করা যায় বা সেগুলোর প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেক সময় অনেক জাতক জাতিকার অষ্টম মাঙ্গলিক বা সপ্তম মাঙ্গলিক হয়ে আছে, তার ক্ষেত্রেও কিন্তু ওই একের পর এক দেখছেন একাধিক জাতক বা জাতিকাকে দেখছেন একাধিক তার লাইফ পার্টনারকে চুজ করছেন, কিন্তু আলটিমেটলি তার বিবাহের যোগটা তৈরি হচ্ছে না বা বিবাহ হচ্ছে না। দিনের পর দিন সময় অতিক্রম হয়ে যাচ্ছে, বয়স তার বেড়ে যাচ্ছে, বাবা মায়ের অবশ্যই চিন্তা কিন্তু কপালে ভাঁজ পড়ে গেছে, কিন্তু তবুও তিনি বিবাহ দিতে পারছেন না বা তার বিবাহ হচ্ছে না। তাহলে এই জায়গায় এই যোগে তার প্রতিকার প্রতিবিধান। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার মানে এই যে যোগগুলো বললাম, আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরোতে পারবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে ভালো জায়গায় রয়েছে। আর আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমি একটু বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক রবিবার কিন্তু 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক মঙ্গলবার রয়েছে রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা। এবং তার সঙ্গে সঙ্গে সোমবারে রয়েছে কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার পাবেন শ্রীরামপুরে চেম্বার রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বুধবার করে আর শনিবার করে কখনো বাইরের চেম্বার থাকে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, এখানে কিন্তু রয়েছে 18 তারিখে আপনারা বর্ধমানে পাবেন, 22 তারিখে কিন্তু মেচেদাতে পাবেন। বর্ধমানে কিন্তু 18 তারিখ শনিবার আছে, আর 22 তারিখ বুধবার হচ্ছে মেচেদা, এবং ওই মেচেদা চেম্বার করায় পরেই কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দানে চেম্বার হবে। অর্থাৎ প্রত্যেক বুধবার 5টা থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দানে চেম্বার সন্ধ্যাবেলা, আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। এছাড়াও শুক্রবার হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। এছাড়াও কিন্তু বলবো যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে, কারণ আমার যে কাজগুলো করার পদ্ধতিগুলো আলাদা এবং বিভিন্ন নিয়ম মেনে এবং তার সঙ্গে সঙ্গে তিথি নক্ষত্র মেনে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করা হয়। যারা গেছেন তারা তো নিশ্চিন্তভাবে জানেন, কারণ প্রত্যেক অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহমন্দির, সেখানে তাদের বিভিন্ন ধরনের গ্রহদোষ খণ্ডন এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো সমস্যার মধ্যে রয়েছেন আপনি, সেই সমস্যার সমাধানের জন্য তার নির্দিষ্টভাবে ক্রিয়াগুলো চলে। এবং এছাড়াও তারাপীঠের নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে সেখানে কাজ হয়, কামাখ্যা সেখানেও তিথি নক্ষত্র দেখে কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে বেনারসেও কাজ হয়। আমি কখন কোথায় থাকি, কখন তারাপীঠ থাকি, কখন বেনারস থাকি, কখন কিন্তু কামাখ্যা থাকি, তাহলে নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনারা জানতে পারবেন আমি কোথায় কখন যাচ্ছি। কিন্তু মেন যে জায়গা আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যাটা নিয়ে এসছেন সেই সমস্যার থেকে বের করে নিয়ে যাওয়া এবং আপনাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। কারণ দেখুন একটা জিনিস মাথায় রাখুন, যে আপনি যদি সঠিকভাবে ক্রিয়া নির্দিষ্টভাবে করেন তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের প্রতিকার নিয়েছে, প্রতিবিধান নিয়েছে এবং সঠিক গাইডলাইন নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় বর্তমানে রয়েছে। যাই হোক, আগামী যে তিথি রয়েছে অমাবস্যার তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্যার নির্দিষ্ট সমাধানের তিথি হচ্ছে আগামী অমাবস্যার তিথি। এই অমাবস্যার তিথিটাকে কাজে লাগান আর দেখতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো বর্তমানে রয়েছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী।
চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি। যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে
এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য।
এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমার নাম অনুপ চন্দ্র, আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার, আমি ভজবল থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কার্যকরে এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিলে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে, আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।